বিশ্বকে বদলাতে প্রচলিত ব্যবস্থা পরিবর্তনের আহ্বান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের। নতুন সভ্যতা গড়তে তরুণদের উদ্যোক্তা হওয়ার পরামর্শ। The whole problem is created by the way we structured the civilization for ourselves. We have the alternative. It's not that it's a kind of terrible thing. Every child has to grow up as an entrepreneur. Our schooling, our education system changed itself. You teach young people to become an entrepreneur, not to become a job seeker. বিমস্টেক সম্মেলনের নৈশভোজের পাশাপাশি ডক্টর ইউনূস, নরেন্দ্র মোদী কাল সাইডলাইনে বৈঠকে বসবেন দুই নেতা। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের শুল্ক খড়গ, বাংলাদেশি পণ্যে 37% শুল্ক আরোপ। পোশাক খাতে নেতিবাচক প্রভাবের শঙ্কা। যাচাই বাছাই করে দেখছে ঢাকা, জানালেন প্রেস সচিব। গণহত্যার বিচার বানচালে বিপুল অর্থ ব্যয়ের সুনির্দিষ্ট তথ্য পেয়েছে প্রসিকিউশন। নেপথ্যের কুশীলবরা চিহ্নিত, জানালেন তাজুল ইসলাম। কোনোভাবেই ঠেকানো যাবে না বিচার। লঞ্চ, রেল, বাস টার্মিনালে যাত্রীদের ভিড়। ঈদ উদযাপন শেষে ফিরতে শুরু করেছেন নগরবাসী। সবার চোখে মুখে সুখস্মৃতি, আজও ঢাকা ছাড়ছেন অনেকে। বাচ্চাদেরকে তো খুব একটা সময় দেওয়া যায় না, ঈদ উপলক্ষে একটু সময় দিচ্ছি। এই দিনটা আমাদের কাছে অনেক স্মরণীয় হয়ে থাকবে। সীমাহীন আনন্দে ঈদের ছুটি উদযাপন, যান্ত্রিক ব্যস্ততা ভুলে বন্ধু স্বজনের সঙ্গে হই হুল্লোড়। চিড়িয়াখানায় হাতি, বাঘ, সিংহ দেখে শিশুদের উচ্ছ্বাস। প্রচলিত পদ্ধতিতে বিশ্ব বদলানো সম্ভব নয় মন্তব্য করে পদ্ধতি বদলানোর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার ব্যাংককে বিমস্টেক ইয়াং জেনারেশন ফোরামের সম্মেলনে একথা বলেছেন তিনি। শুক্রবার বিমস্টেক শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাইডলাইন বৈঠকে মিলিত হবেন ডক্টর ইউনূস। থাইল্যান্ড সফরের প্রথম দিনই দেখা হলো বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বিমস্টেক সম্মেলনের দ্বিতীয় দিন বুধবার সন্ধ্যায় থাই সরকারের দেয়া অফিসিয়াল নৈশভোজে পাশাপাশি চেয়ারে বসেন দুইজন। ব্যাংককের হোটেল সাংগ্রিলার সেই ডিনারে মোদী ইউনূসের মধ্যে কুশল বিনিময়ের পাশাপাশি আন্তরিক বাক্য বিনিময় হয়। হাসিনা সরকার পতনের পর এটাই প্রথম সাক্ষাৎ। 5 আগস্ট পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে আশ্রয় দেয়াকে কেন্দ্র করে সম্প্রতি টানাপোড়েন চলছে দুই দেশের সম্পর্কে। ফলে বিমস্টেকের এই ডিনারের দৃশ্য বেশ আলোচিত এখন। এদিকে থাইল্যান্ডে ব্যস্ত সময় কাটছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। ব্যাংককে পৌঁছেই তিনি হাজির হন বিমস্টেক ইয়াং ফোরামের আলোচনায়। একক বক্তা হিসেবে তরুণদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন ডক্টর ইউনূস। The whole problem is created by the way we structured the civilization for ourselves. Unless we redesign it, we are stuck and we are finished. So that's the world we see. We have the alternative. It's not that it's a kind of terrible thing. It's not a terrible thing. Simply become aware. এ সময় তিনি তরুণদের চাকরি না করে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান। বলেন, নতুন সভ্যতা গড়তে হলে সামাজিক উদ্যোক্তা হতে হবে। You are born as an entrepreneur. So I bring the entrepreneurship at the center. Every child has to grow up as an entrepreneur. Our schooling, our education system changed itself. You teach young people to become an entrepreneur, not to become a job seeker. এর আগে বিমস্টেক সম্মেলনের দ্বিতীয় দিন বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর 1টার দিকে সুবর্ণভূমি বিমানবন্দরে পৌঁছান প্রধান উপদেষ্টা। এ সময় তাকে অভ্যর্থনা জানান থাইল্যান্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা। দক্ষিণ এশিয়ার স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক জোট হলেও বিমস্টেকের এবারের সম্মেলনে বেশ গুরুত্বের সঙ্গে আলোচনা হচ্ছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিপক্ষীয় বৈঠক। সম্মেলনের তৃতীয় দিন এই বৈঠকের মাধ্যমে সম্প্রতি ভারত বাংলাদেশের সম্পর্কের যে টানাপোড়েন তার কিছুটা হলেও উন্নতি হবে বলে আশা করছেন আগত ডেলিগেটরা। নাজমুস সালেহী, সময় সংবাদ, ব্যাংকক, থাইল্যান্ড। বাংলাদেশি পণ্যের উপর 37% শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে বড় ধরনের রপ্তানি বিপর্যয়ের শঙ্কা করছেন তৈরি পোশাক রপ্তানিকারকরা। পরিস্থিতি সামাল দিতে মার্কিন পণ্যের শুল্ক কমানো সহ ওয়াশিংটনের সঙ্গে দ্রুত আলোচনার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা।
Reciprocal tariff of 34%. I think স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে 37% করেন তিনি, যা আগে ছিল 15%। বাংলাদেশি তৈরি পোশাক রপ্তানির দ্বিতীয় শীর্ষ গন্তব্য মার্কিন যুক্তরাষ্ট্রের এমন কঠোর সিদ্ধান্তে অনেক কারখানা বন্ধের আশঙ্কা করছেন উদ্যোক্তারা। প্রাথমিক যে ঝড়টা আসবে সেই ঝড়ে যে আমাদের আসলে কতগুলো ফ্যাক্টরি ভেঙে পড়বে, কতগুলো ফ্যাক্টরি যে সেই চাপটাকে সহ্য করতে পারবে, এটা কিন্তু সরকারের নীতি সহায়তার উপরে নির্ভর করবে। এই অবস্থায় যুক্তরাষ্ট্রের পণ্যে আরোপ করা শুল্ক কমানো ও টিকফা চুক্তি সামনে রেখে সরকারকে বহুমুখী পদক্ষেপ নেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। বাংলাদেশের সঙ্গে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের টিকফা চুক্তি রয়েছে, সুতরাং সেই চুক্তির আলোকে বাংলাদেশে এই মুহূর্তে অগ্রসর হতে হবে। বাংলাদেশের পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে খুব দ্রুত যোগাযোগ করতে হবে। হোয়াইট হাউসের সঙ্গে আমাদের প্রথমে যোগাযোগ করতে পারলে সেটি ভালো, তার কারণ ট্রাম্প নিজে এই যে শুল্কতে স্বাক্ষর করেছেন। নতুন শুল্ক যুদ্ধে মার্কিন বাজারে বাংলাদেশি তৈরি পোশাকের প্রতিদ্বন্দ্বী দেশ ভারতে 26, চীনে 34% শুল্ক আরোপ করা হয়েছে। এতে যেমন বাংলাদেশে চীনা বিনিয়োগ কমার আশঙ্কা তৈরি হয়েছে, তেমনি ভারত পাবে বিশেষ সুবিধা। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, পণ্যের ওপর মার্কিন শুল্ক আরোপের বিষয়টি যাচাই বাছাই করে দেখছে ঢাকা। দু দেশের মধ্যে সুসম্পর্ক বজায় রেখেই এ ব্যাপারে আলোচনা চলবে। আশা করছি যে ভুটানের প্রাইম মিনিস্টার, থাইল্যান্ডের প্রাইম মিনিস্টার, তাদের সাথে একটা মিটিং এর আমরা এটা অন্তত নিশ্চিত হয়ে গেছে। ইউএস এর জন্য উইন উইন হয়, আমাদের জন্য উইন উইন হয়। উই আর স্টাডিং ইট সিন্স ইট ইজ নেগোশিয়েবল। We will negotiate and I am sure we can draft out the best deal. তো এটা আরো সামনে একটা ফ্রেমওয়ার্ক দাঁড়াবে, তারপরে আমরা এটাদের সাথে কথা বলবো। বাট আমরা উই আর ইন টাচ উইথ দ্য ইউএস অথরিটিস। আমরা আশাবাদী এমন যাই হবে সেটা আমাদের দুই পক্ষের জন্যই এটা মঙ্গলজনক হবে। গণহত্যার বিচার বানচালের ষড়যন্ত্র ও পতিত স্বৈরাচারীর দোসরদের মোটা অঙ্কের বিনিয়োগের সুনির্দিষ্ট তথ্য পেয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এমনকি নেপথ্যের কুশীলবদেরও চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। বলেন, যত ষড়যন্ত্রই হোক বিচার ঠেকানো যাবে না। আফজাল হোসেনের রিপোর্টে বিস্তারিত। আগামী মাস থেকে জুলাই আগস্টের গণহত্যার মামলার আনুষ্ঠানিক বিচার শুরুর প্রস্তুতি চলছে। দুটি মামলার তদন্ত শেষ হয়েছে। শেখ হাসিনা সহ আরও অন্তত 5টি মামলার তদন্ত চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই পর্যায়ে এসে ট্রাইব্যুনালের বিচারকে প্রশ্নবিদ্ধ করতে নানা ষড়যন্ত্রের তথ্য পাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। গ্রেফতারি পরোয়ানা জারির পর আসামির কাছে তথ্য পাচার, ট্রাইব্যুনালের প্রসিকিউশনকে জড়িয়ে নানা গুজব ছড়ানো এবং বিভিন্ন সংস্থার অসহযোগিতার বিষয়টি খতিয়ে দেখছেন প্রসিকিউশন বিভাগ। আমরা সুনির্দিষ্টভাবে তথ্য পেয়েছি এই আসামিরা এবং পতিত স্বৈরাচারের যারা দোসর, তারা বুঝতে যখন পেরেছে যে তাদের বিচার এখন অনিবার্য, তখন তারা নানান ষড়যন্ত্র করেছে। তারা ট্রাইব্যুনালকে বিতর্কিত করা, জনসম্মুখে হেয় করার জন্য নানান ধরনের গাল গল্প সাজিয়ে ট্রাইব্যুনালকে বিতর্কিত করার প্রচেষ্টা তারা নিয়েছে, প্রজেক্ট তারা নিয়েছে, এজন্য তারা বিনিয়োগও করেছেন। তাজুল ইসলাম বলেন, বিচারের প্রতিটি ধাপে থাকবে চমক। অনেক ধরনের চমক থাকবে, কিন্তু আসলে কি কাজ আমরা করেছি এক্স্যাক্টলি, এটাও আমাদের একটা বড় বিষয় যে আমরা কিছু বলছি না মানে মানুষ মনে করছে যে আমরা কোনো কাজ করি নাই। সত্যের মাধ্যমে প্রত্যেক আসামির দায়বদ্ধতা কোর্টের মধ্যে প্রমাণ করব। সুতরাং এই সমস্ত কাজ করে আমাদেরকে থামানো যাবে না। বিচার শেষ না হওয়া পর্যন্ত প্রসিকিউশন তদন্ত সংস্থার উপর আস্থা রাখতে এবং পাশে থাকতে মামলার সাক্ষী, শহীদ ও আহতদের পরিবারের প্রতি আহ্বান জানিয়েছেন চিফ প্রসিকিউটর। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ঈদের চতুর্থ দিনেও বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করেন নানা বয়সী মানুষ। তাদের আনন্দ উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে বিনোদন কেন্দ্রগুলো। মা বাবার হাত ধরে গুটি গুটি পায়ে বাঘ, সিংহ দেখতে জাতীয় চিড়িয়াখানায় আসে ছোট্ট সোনামণিরা। চতুর্থ দিনেও নরসিংদীর ড্রিম হলিডে পার্ক ও কেরানীগঞ্জের ম্যাজিক আইল্যান্ডে গানের তালে তালে ওয়াটার কিংডমে গা ভাসিয়ে ঈদ উদযাপন করেন বিনোদন প্রেমীরা। লম্বা ছুটি থাকায় প্রকৃতির টানে ছুটছেন পর্যটকরা। IMF এর ঋণের বাকি $239 কোটি। বাংলাদেশ পাবে কিনা
তা নিশ্চিত করতে আগামী শনিবার ঢাকায় আসছে সংস্থাটির প্রতিনিধি দল। সফরে ভর্তুকি কমানো, মুদ্রা বিনিময় হার বাজার ভিত্তিক করা সহ বিভিন্ন শর্ত নিয়ে সরকারের সঙ্গে বৈঠক করবে তারা। বাংলাদেশের বিপর্যস্ত অর্থনীতির সহায়তায় 2023 সালে 30 জানুয়ারি $470 কোটি ঋণ দেওয়া শুরু করে IMF। এ পর্যন্ত 3 কিস্তিতে $231 কোটি পাওয়া গেছে। বাকি 2 কিস্তির $239 কোটি যা মিলতে পারে জুনে। চতুর্থ ও পঞ্চম কিস্তি একসঙ্গে ছাড়ের আগে বিভিন্ন শর্ত পালনের অগ্রগতি দেখতে আগামী শনিবার ঢাকায় আসছে IMF-এর একটি দল। ঋণ পেতে বিদ্যুতের দাম বাড়ানো সহ বেশ কিছু শর্ত রয়েছে। মূল্যস্ফীতি নানা উদ্যোগেও আটকে আছে 9%। এ অবস্থায় বিদ্যুতের দাম বৃদ্ধি জনমনে অসন্তোষ বাড়াবে। এখান থেকে যদি ভর্তুকি তুলে নেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে যে মূল্যস্ফীতি চাপ তৈরি হবে নতুন করে, আর সেটার দায়টা কে নেবে? IMF-এর শর্ত মেনে অন্তত 57,000 কোটি টাকা বাড়তি রাজস্ব আদায় করতে হবে, কমাতে হবে কর অব্যাহতি। কিছুটা যৌক্তিকরণের একটা প্ল্যান যদি আমরা করতে পারি এবং তাদের সাথে আলাপ আলোচনা টাফ হবে, কিন্তু আমার মনে হচ্ছে সেটা হয়তো আমরা বুঝাতে সক্ষম হব। ক্রলিং পেগ পদ্ধতিতে বিনিময় হার নির্ধারণ করায় হু করে বাড়তে থাকা ডলারের দাম আপাতত 122 টাকায় স্থিতিশীল। এবার IMF চায় এই পদ্ধতি থেকে বের হোক বাংলাদেশ। তবে IMF-এর শর্ত মেনে NBR-এর রাজস্ব নীতি থেকে রাজস্ব প্রশাসনকে আলাদা করার উদ্যোগ নিয়েছে সরকার। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। সাতক্ষীরার খোলপেটুয়া নদীর বাঁধ সংস্কারের কাজ চলছে। বৃহস্পতিবার সকালে স্থানীয়দের সহায়তায় দ্বিতীয় দিনের মতো কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। তবে বেলা 12টা থেকে নদীতে জোয়ার শুরু হলে আবার বন্ধ করা হয় বাঁধ মেরামতের কাজ। জোয়ারের পানি কমে আসায় 6 ঘন্টা পর আবার কাজ শুরু হয়। দীর্ঘদিন ধরে খোলপেটুয়া নদীর বাঁধের বিভিন্ন অংশে ছিল ফাটল। এই ছিল আমার কাছে থাকা দেশ বিদেশের খবর।